এসএম কক্ষ ইউটিউব চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজ দেখো আমি পুরো 22 তারিখ, 23 তারিখ এবং 24 তারিখ পুরো কারেন্ট অ্যাফেয়ার্সটা একসাথে নিয়ে এসেছি, ঠিক আছে? আর এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি তুমি যদি মিসলেনিয়াস এক্সাম দিয়ে থাকো বা পুলিশের এক্সাম দিয়ে থাকো, পুলিশের 20,000 ভ্যাকেন্সি তো বেরোতে চলেছে, ঠিক আছে? 20,000 ভ্যাকেন্সি কিন্তু বেরোচ্ছে। এছাড়াও যদি এসএসসি দাও, এসএসসি ফর্ম ফিল আপ দেখবে এক্সটেন্ড করেছে ডেট, যাদের করণই করে নেবে। রেলওয়ে, ব্যাংকিং সমস্ত এক্সামের জন্য ইম্পর্টেন্ট, ঠিক আছে? এছাড়াও দেখবে মানে পুলিশ এছাড়াও টিচারের নিয়োগ ছাড়াও অন্যান্য আরও নিয়োগ হবে 30,000, সের জন্য কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট এই কারেন্ট অ্যাফেয়ার্স ক্লাসটি। তাই চলো পুরো কারেন্ট অ্যাফেয়ার ক্লাসটি আমরা দেখে নিই আজকে। প্রথম প্রশ্ন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে আমি এখানে যে সমস্ত প্রশ্নগুলো ইম্পর্টেন্ট সেই সমস্ত প্রশ্নই নিয়ে আসি। 2-3 দিনকার একসাথে কারেন্ট অ্যাফেয়ার্স দিই, দিনকার কারেন্ট অ্যাফেয়ার্স করার কোনো প্রয়োজন নেই, কারণ কী ধরনের প্রশ্ন পড়ছে সেই ট্রেন্ডটা লক্ষ্য করা আমার মনে হয় খুবই গুরুত্বপূর্ণ। তাই আমি সেই ট্রেন্ডটাকে লক্ষ্য করেই তোমাদেরকে প্রশ্নগুলো নিয়ে আসি। তো চলো দেখে নিই। দেখো, এনার্জি ট্রানজিশন যে ইন্ডেক্স, ঠিক আছে, কে রিলিজ করে থাকে? ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম, ঠিক আছে? 2026-এ কোন দেশ প্রথম স্থান অধিকার করেছে বলো? ফিনল্যান্ড, ডেনমার্ক, সুইডেন না নরওয়ে? তাহলে অপশন সি কারেক্ট, সুইডেন, ঠিক আছে। জুন 2026-এ ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এনার্জি ট্রানজিশন যে ইন্ডেক্স ইটিআই 2026 প্রকাশ করেছে। এই ইন্ডেক্সে দেখো সুইডেন প্রথম স্থান অধিকার করেছে। ইন্ডিয়া কোথায়? দেখো ইন্ডিয়া দেখো 70 নম্বর স্থানে আছে। 2025 দেখো 71 নম্বর ছিল, এক ধাপ আমরা আগিয়ে গিয়েছি, মানে আমাদের উন্নতি হয়েছে, তাই তো? দেখো চীনের অবস্থানটা একটু মনে রাখবে, 14তম স্থানে আছে। শ্রীলঙ্কা দেখো 68তম স্থানে আছে, ঠিক আছে? এই দুটো মনে রাখবে। কে প্রকাশ করে বলে দিলাম, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম এবং অ্যাকসেঞ্চার। শুধু তুমি ওয়ার্ল্ড ইকোনমিক ফোরামটা মনে রাখবে তাহলেই হবে। দেখো, এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স হলো এমন একটা সূচক যা বিভিন্ন দেশের যে জ্বালানি রূপান্তরের যে অগ্রগতি সেটা মূল্যায়ন করে থাকে। অর্থাৎ কোন দেশ কত দ্রুত এবং কত কার্যকরভাবে প্রচলিত যে সমস্ত জ্বালানি, যেমন কয়লা, খনিজ তেল, এগুলো থেকে বেরিয়ে একটা পরিচ্ছন্ন জ্বালানির উৎস, যেমন সৌরশক্তি, বায়ুশক্তি, জলবিদ্যুৎ ইত্যাদি দিকে এগোচ্ছে আর কি, তার মাধ্যমে আর কি এই সমস্ত এই ইন্ডেক্সটা আর কি তৈরি করা হয়, বুঝতে পারছো? এর ওপর ভিত্তি করে। তাহলে মনে রাখবে, ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজ করলো এনার্জি ট্রানজিশন ইন্ডেক্স, ঠিক আছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ইন্ডিয়া র্যাঙ্ক 70তম আর টপ স্থানে আছে সুইডেন। পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ তোমরা জানো গ্রিন এনার্জি বা এনার্জির ওপর কিন্তু প্রত্যেকটা দেশ কিন্তু জোর দিচ্ছে, তাই তো? দেখো, তাহলে মনে রাখবে যে ইটিআই 2026-এ প্রথম স্থান হলো সুইডেনের, ঠিক আছে? ভারত 70 নম্বরে। দেখো 25-এ দেখো কত ছিল? 71তম স্থানে ছিলাম আমরা, বর্তমানে 70 আছে, এক ধাপ এগিয়েছি। টোটাল দেশ 120টা ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম রিলিজ করে থাকে। প্রথম 2018 সালে রিলিজ হয়েছিল দেখো। আর ওয়ার্ল্ড ইকোনমিক ফোরাম প্রতিষ্ঠাতা বললে হবে 1971 সালে। কোথায় আছে? জেনেভা, ঠিক আছে? ক্লগনিতে, এটা একটু মনে রাখতে পারো, ক্লগনি জেনেভাতে। চলো নেক্সট আমরা দেখে নিই। দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা জানো যে সুপ্রিম কোর্ট এটা রায় দিয়েছে। দেখো, নিরাপদ ফুটপাত চলার অধিকারকে সুপ্রিম কোর্ট কোন অনুচ্ছেদের অধীনে মৌলিক অধিকার হিসাবে স্বীকৃতি দিয়েছে? তোমরা জানো যে আর্টিকেল নম্বর যে 21, অপশন বি এটা কারেক্ট হবে। আর্টিকেল নম্বর 21। আর্টিকেল নম্বর 21 অনেক কিছু আছে, রাইট টু ওয়াক, রাইট টু স্লিপ, সমস্ত কিছু সেখানের মধ্যে আর কি যোগ করা হয়েছে। রাইট টু ওয়াক, ফুটপাতে চলা আর কি, ফুটপাতে চলার অধিকার। দেখো, ভারতের সুপ্রিম কোর্ট ঘোষণা করেছে যে নিরাপদ এবং নিশ্চিত ফুটপাতে হাঁটার অধিকার নাগরিকদের একটা মৌলিক অধিকার, এবং আদালত এই অধিকারকে আর্টিকেল নম্বর 21 এবং আর্টিকেল নম্বর 9(1) ক্লজ ডিতে এর অধীনে স্বীকৃতি দিয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। এবং কোন কোন বিচারপতি এর রায় দিয়েছে, বিচারপতি বেঞ্চ, এটা কিন্তু একটু মনে রাখতে হবে। যেমন দেখো, PS নারসিমহা, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, নামটা মনে রাখো, PS নারসিমহা অ্যান্ড AS চন্দুরকার, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই বেঞ্চ এটা রায় দিয়েছে, ঠিক আছে? যেখানে রাস্তা থাকবে সেখানে ফুটপাতের ব্যবস্থা করা মানে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের একটা দায়িত্ব। আর যদি ফুটপাতে চলার অধিকার লঙ্ঘিত হয় তাহলে নাগরিকরা আইনি সহায়তা নিতে পারবেন। এবং আদালত সরকার এবং ল কমিশন অফ ইন্ডিয়াকে এই বিষয়ে পৃথক আইন প্রণয়নের বিষয়েও বিবেচনা করতে বলেছেন। দেখো, এই আর্টিকেলগুলো দেখো আমি নেক্সট স্লাইডে নিয়ে নিয়েছি যাতে তোমাদের বুঝতে আরো সুবিধা হয়। দেখো,
তাহলে মনে রাখবে প্রধান আর্টিকেলটা আর্টিকেল নম্বর 21-এ স্বীকৃতি দেওয়া হয়েছে নিরাপদে ফুটপাতে চলার অধিকার, এটা একটা রাইট, ঠিক আছে, এটা একটা হচ্ছে মৌলিক অধিকার বলতে পারো, ঠিক আছে, মৌলিক অধিকার স্বীকৃতি দিয়েছে মনে রাখবে। দেখো সংশ্লিষ্ট অনুচ্ছেদটা মনে রাখবে আর্টিকেল নম্বর 1D ক্লজটি, ঠিক আছে। তারকার বেঞ্চ PS নারসিমহা, জাস্টিস AA চন্দুরকার, ভেরি ইম্পর্টেন্ট। আর দেখো এই চারটা আর্টিকেল একটু মনে রাখবে। আর্টিকেল নম্বর 19(1)A তে কি বলা আছে, মত প্রকাশ, ঠিক আছে। বিতে কি বলা আছে দেখো, শান্তিপূর্ণ সমাবেশ করতে পারো। সিতে দেখো কি বলা আছে, গঠনের স্বাধীনতা আর কি, সংগঠন গঠন করতে পারো। আর ডিতে কি বল, স্বাধীনভাবে চলাচলের অধিকার। 3 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, IS দুনাগিরি কোন প্রকল্পের অধীনে নির্মিত স্টেলথ ফ্রিগেট? মনে রাখবে প্রজেক্ট 17 এর অন্তর্ভুক্ত। এটা আমি অনেক আগেও একবার পড়িয়েছিলাম, আশা করছি আমার মনে পড়ছে। দেখো বিস্তারিত ব্যাখ্যাটা আমরা দেখিনি, চলো দেখো। ভারতীয় নৌবাহিনীর সম্প্রতি INS দুনাগিরি, INS অ্যাগ্রে অ্যান্ড INS সংশোধক কে নৌ সেনাবাহিনীতে অন্তর্ভুক্ত করেছে, ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট মনে রাখবে। INS দুনাগিরি হলো প্রজেক্ট 17 এর অধীনেই নির্মিত আর কি পঞ্চম স্টেলথ ফ্রিগেট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো এটি কে নির্মাণ করলো, এটা ইম্পর্টেন্ট, গার্ডেন রিচ শিপ বিল্ডার্স অ্যান্ড ইঞ্জিনিয়ার্স। এটা কোথায় লোকেটেড, কলকাতা, ঠিক আছে। জাহাজটি দেখো সারফেস ওয়ারফেয়ার, অ্যান্টি এয়ার ওয়ারফেয়ার, অ্যান্টি সাবমেরিন ওয়ারফেয়ার পরিচালনা করতে সক্ষম। এতে ব্রহ্মোস সুপারসনিক ক্রুজ মিসাইল এবং মিডিয়াম রেঞ্জের সারফেস টু এয়ার মিসাইল সিস্টেম এবং অ্যান্টি সাবমেরিন যে ওয়েপন্স সংযোজিত এখানে রয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো প্রজেক্ট 17 হলো প্রজেক্ট 17 যে শিবালিক ক্লাসের একটা উন্নত সংস্করণ। এতে উন্নত স্টেলথ ফিচার, ওয়েপন্স, সেন্সার ব্যবহার করা হয়েছে এবং এটি একটি মাল্টি মিশন ফ্রিগেট এবং ব্লু ওয়াটার অপারেশনের জন্য ডিজাইন করা হয়েছে, ঠিক আছে। দেখো আমি কুইক নোট আকারে প্রত্যেকটা দিয়ে দিচ্ছি যাতে তোমাদের বুঝতে সুবিধা হয়। তাহলে INS দুনাগিরি কোন প্রজেক্টের অন্তর্গত, প্রজেক্ট 17-এ পঞ্চম স্টেলথ ফ্রিগেট মনে রাখবে। কে নির্মাণ করলো, গার্ডেন রিচ যে কোম্পানি রয়েছে শিপ বিল্ডার্স ইঞ্জিনিয়ারিং কলকাতাতে, সেটা। অস্ত্র ব্রহ্মোস এখানে, সক্ষমতা সারফেস এয়ার অ্যান্ড সাবমেরিন ওয়ারফেয়ার। প্রজেক্ট 17টা দেখো শিবালিক ক্লাসের অন্তর্ভুক্ত, অ্যাডভান্স ভার্সন এটা, এবং ব্লু ওয়াটার অপারেশনের জন্য। নেক্সট দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তোমরা জানো এটা কতটা ইম্পর্টেন্ট, যে ইন্টারন্যাশনাল ডে অফ যোগা 2026-এর থিম কি ছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। কবে পালন করে থাকি বলবে, তোমরা কমেন্ট করবে। দেখো তাহলে অপশন বি কারেক্ট, যোগা ফর হেলথ এজিং, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। যোগার দিনে এই যে রিসেন্ট গেল যোগা করেছিলে, অবশ্যই কমেন্ট করে জানিও কে কে যোগা করেছিলে। দেখো 21শে জুন আন্তর্জাতিক যোগা দিবস পালন করা হয়। 2026 সালে থিম কি ছিল, যোগা ফর হেলথ এজিং, ঠিক আছে। দেখো 12তম আন্তর্জাতিক যোগ দিবস উদযাপিত হয়েছে। জাতিসংঘ দেখো 2014 সালে এই দিবসকে স্বীকৃতি দেয় এবং প্রথমবার 2015 সালে এটা পালিত হয়। 2026-এ প্রধান যে অনুষ্ঠান সেটা কোথায় পালিত হয় দেখো, কলকাতাতে, ভারতের, ঠিক আছে, সেখানে প্রধানমন্ত্রী অংশ নিয়েছিল। এছাড়া দেখো একই দিনে ওয়ার্ল্ড মিউজিক ডে অ্যান্ড ওয়ার্ল্ড হাইড্রোগ্রাফি ডে হিসাবে পালন করে থাকি আমরা। জাস্ট অতটা ইম্পর্টেন্ট নয়, যোগা ডেটাই মনে রাখবে 21শে জুন, ঠিক আছে। যোগা ফর হেলথি এজিং 2014 সালে স্বীকৃতি দেওয়া হয় এবং 15 থেকে পালিত হয়। 26শে প্রধান অনুষ্ঠান ভারতে কোথায় হলো, কলকাতাতে। 5 নম্বর প্রশ্ন দেখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ইউনিসেফ চিলড্রেন্স ক্লাইমেট রিস্ক রিপোর্ট 2026 অনুযায়ী ভারতে কত শতাংশ শিশু এক্সট্রিম যে হিট এর সংস্পর্শে রয়েছে? ভারতের 92%। বুঝতে পারছো কি অবস্থা ভারতের, ঠিক আছে। ইউনিসেফের যে চিলড্রেন ক্লাইমেট রিস্ক রিপোর্ট 2026 অনুযায়ী ভারতের প্রায় 39.2 কোটি অর্থাৎ 392 মিলিয়ন শিশু, অর্থাৎ দেশের 92% শিশু এক্সট্রিম হিটের সংস্পর্শে রয়েছে। খুব একটা বাজে অবস্থা ইন্ডিয়ার, ঠিক আছে। দেখো এর মধ্যে প্রায় 8.9 অর্থাৎ 89 মিলিয়ন শিশু ঘন ঘন হিট ওয়েভের মুখোমুখি হচ্ছে। রিপোর্টে বলা হয়েছে ক্লাইমেট চেঞ্জের কারণে দেখো হিট ওয়েভ এবং ফ্রিকোয়েন্সি, ডিউরেশন অ্যান্ড ইন্টেন্সিটি আর কি ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে, ঠিক আছে। এই পয়েন্টটা কিন্তু ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে। রিপোর্ট অনুযায়ী ভারতের ক্লাইমেট হ্যাজার্ড যে এক্সপোজার স্কোর কত, 9.21, 10-এর মধ্যে। আর এক্সট্রিম হিটের জন্য ভারত দেখো 10 থেকে 10ই, এবং এয়ার পলিউশনে দেখো 9.9
94 ইন্টু ভাজিত 10 আর কি, 10-এর মধ্যে 9.94, বুঝতে পারছো কি লেভেল। ড্রট রিক্সের জন্য এবং দেখো ড্রট রিক্সের জন্য স্কোর কত, দেখো 10-এর মধ্যে 8.84 স্কোর পেয়েছে ভারত, বুঝতে পারছো। তাহলে মনে রাখবো এক্সট্রিম হিটের সংস্পর্শে 92% শিশু, মোট শিশু যদি বলে তাহলে 392 মিলিয়ন, হিট ওয়েভে আক্রান্ত দেখো 89 মিলিয়ন অর্থাৎ 8.9 কোটি। আর এই স্কোরগুলো একটু মনে রাখবে। তার মধ্যে দেখো এটা এক্সট্রিমে দেখো 10-এ 10, ক্লাইমেট হ্যাজার্ড এক্সপোজার বললে দেখো 9.21, এয়ারে দেখো 9.94, ড্রট হচ্ছে 8.84। এয়ার পলিউশন বুঝতে পারছো এখন মানে ইন্ডিয়ার বিরাট বড় একটা সমস্যা। ইউনিসেফ দেখো প্রতিষ্ঠিত কত সালে হয়েছিল, 1946 সালে, এটা একটু মনে রাখবে। কোথায় সদর দপ্তর, নিউ ইয়র্ক, ইউএসএ তে লোকেটেড। দেখো ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এফএটিএফ এর ভাইস প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া প্রথম ভারতীয় কর্মকর্তা কে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে মনে রাখবে এর সঠিক অ্যান্সার হবে অপশন সি কারেক্ট, বিবেক আগারওয়াল। ঠিক আছে, অপশন সি কারেক্ট, বিবেক আগারওয়াল। দেখো মধ্যপ্রদেশ ক্যাডারের 1994 সালে যে ব্যাচের আইএস কর্মকর্তা বিবেক আগারওয়ালকে ফাইন্যান্সিয়াল অ্যাকশন টাস্ক ফোর্স এর ভাইস প্রেসিডেন্ট হিসেবে নির্বাচিত করা হয়েছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট এটা। এফএটিএফ এ ভাইস প্রেসিডেন্ট হওয়া প্রথম ভারতীয় কর্মকর্তা ইনি, বিবেক আগারওয়াল। ঠিক আছে, জুলাই 2026 থেকে জুন 2027 পর্যন্ত তিনি থাকবেন, এটা মনে রাখবে একটু। ঠিক আছে, বর্তমানে তিনি দেখো ভারতের সংস্কৃতি মন্ত্রকের সেক্রেটারি, এটা একটু মনে রাখবে ইম্পর্টেন্ট। এবং তিনি আগে ফাইন্যান্সিয়াল ইন্টেলিজেন্স ইউনিট ইন্ডিয়া এর ডিরেক্টর ছিলেন এবং এফএটিএফ এর ভারতের প্রতিনিধি দলের নেতৃত্ব দিয়েছেন। তাহলে অনেকটা বড় পার্সোনালিটি, বুঝতে পারছো। এফএটিএফ এর কাজ কি, এটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কারণ এখান থেকে পরীক্ষায় প্রশ্ন পড়ে। এটা একটা আন্তর্জাতিক সংস্থা যেটা কি করে, মানি লন্ডারিং, এছাড়াও দেখো টেররিস্ট যেসব ফাইন্যান্সিং প্রতিরোধের জন্য আর কি নীতি এবং মানদণ্ড নির্ধারণ করে থাকে। আর কত সালে গঠিত হয়েছিল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, 1889 সালে। কে করেছিল, দেখো G7 যে দেশগুলি রয়েছে তাদের উদ্যোগে এটা প্রতিষ্ঠিত হয়েছিল। রিসেন্ট তোমরা জানো G7 এর বৈঠক হলো, আমি এটা নিয়েও দেখবে আগের ক্লাসে পড়িয়েছি, আগের ক্লাসটা দেখবে। এফএটিএফ এর প্রথম ভারতীয় যে ভাইস প্রেসিডেন্ট, তাহলে বিবেক আগারওয়াল, নামটা মনে রাখবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুলাই 26 থেকে দেখো জুন 27 পর্যন্ত তিনি থাকবেন। প্রতিষ্ঠা দেখো 1989 সালে হয়েছিল, G7 যে কান্ট্রিজ তারা করেছিল। আর প্যারিস ফ্রান্সে হলো, এবছরও দেখো G7 এর বৈঠকটা ফ্রান্সেই হলো। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট পরীক্ষার দৃষ্টিকোণ থেকে, জুন 2026-এ গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেট পোর্টাল অফ ইন্ডিয়া কোন মন্ত্রকের উদ্যোগে এটা তৈরি হয়েছে আর কি, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। দেখো মিনিস্ট্রি অফ নিউ অ্যান্ড রিনিউয়েবল এনার্জির উদ্যোগে। ঠিক আছে, দেখো বিস্তারিত ব্যাখ্যাটা চলো আমরা দেখিনি। তাহলে দেখো জুন 2026-এ কেন্দ্রীয় নবায়নযোগ্য শক্তির মন্ত্রী প্রহ্লাদ যোশী, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মন্ত্রীর নামটা মনে রাখবে, গ্রিন হাইড্রোজেন সার্টিফিকেশন পোর্টাল অফ ইন্ডিয়া চালু করেন। এটি কি করবে, ন্যাশনাল গ্রিন যে হাইড্রোজেন মিশন এর অধীনে এটি একটি ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম। ঠিক আছে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট যে এটি ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশনের অধীনে এটা একটা ইউনিফাইড ডিজিটাল প্ল্যাটফর্ম। এই পোর্টালের মূল উদ্দেশ্যটা কি না, গ্রিন হাইড্রোজেনের যে সার্টিফিকেশন, ঠিক আছে, ভেরিফিকেশন এবং রেগুলেটরি যে কমপ্লিয়েন্সকে আরও স্বচ্ছতা করা, নির্ভরযোগ্য করা এবং ডিজিটাল করা। এর মাধ্যমে গ্রিন হাইড্রোজেন উৎপাদনকারী যে সমস্ত সংস্থাগুলি রয়েছে তারা সহজে কি সার্টিফিকেশন পেতে পারবে এবং আন্তর্জাতিক মান বজায় রাখতে সক্ষম হবে, ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এই পয়েন্টটা একটু ভালো করে দেখে নাও, পরীক্ষার দৃষ্টিকোণ থেকে ইম্পর্টেন্ট, যে গ্রিন হাইড্রোজেন স্বীকৃতি পাওয়ার জন্য হাইড্রোজেন উৎপাদনের সময় নির্গত যে কার্বন এমিশন হয়, ঠিক আছে, 2 কেজি CO2 পার কেজি হাইড্রোজেন, এর বেশি মানে এর বেশি হওয়া যাবে না আর কি, এটা একটা লিমিট করে দিয়েছে। ঠিক আছে, গ্রিন হাইড্রোজেন হিসেবে স্বীকৃতি পাওয়ার জন্য হাইড্রোজেন উৎপাদনের সময় নির্গত কার্বন এমিশনটা 2 কেজি CO2 পার কেজি হাইড্রোজেন এর বেশি কিন্তু হওয়া যাবে না। এবং দেখো ইলেকট্রোলিসিস এবং বায়োমাস যে কনভার্সন, ঠিক আছে, এই দুই পদ্ধতিতে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে। তাহলে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোন দুটি পদ্ধতিকে গ্রিন হাইড্রোজেন উৎপাদনের জন্য অনুমোদন দেওয়া হয়েছে, মনে রাখবে ইলেকট্রোলাইসিস আর একটা বায়োমাস কনভার্সন। ঠিক আছে, দেখো
আমি এখানে পুরো পয়েন্ট আকারে দিয়ে দিয়েছি। তাহলে পোর্টাল কবে লঞ্চ? জুন 2026-এ মনে রাখবে। কে করলো? প্রহ্লাদ যোশী। ঠিক আছে, কে করলো? মনস্ট্রির নামটা মনে রাখবে, নিউ এবং রিনিউয়েবল এনার্জি। ঠিক আছে, ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন কবে চালু হয়েছিল? জুন 2023-এ। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এইটা ডেটটা মনে রাখবে। 2023-এ শুরু হয়েছিল প্রথম ন্যাশনাল গ্রিন হাইড্রোজেন মিশন স্টার্ট হয়েছিল। মিশনের আউটলে কত কোটি টাকা? দেখো 19,744 কোটি টাকা এখানে বিনিয়োগ করা হয়েছে আর কি। টার্গেট দেখো 5 MMT প্রোডাকশন ক্যাপাসিটি, 5 MMT। ঠিক আছে, ভেরি ভেরি মনে রাখবে, ইম্পর্টেন্ট এই প্রশ্নটা। রিনিউয়েবল এনার্জি সাপোর্ট, সেটা দেখো 125 গিগাওয়াট, এটাও ইম্পর্টেন্ট। 125 GW মানে গিগাওয়াট। ঠিক আছে, আর MMT মানে মিলিয়ন মেট্রিক টন। ঠিক আছে, মনে রাখবে একটু। আর দেখো গ্রিন হাইড্রোজেন এমিশনের লিমিট কত? 2 কেজি CO2 পার কেজি হাইড্রোজেন, এটা মনে রাখবে। আর মেথডটা কি যদি বলা হয় তাহলে হবে ইলেকট্রোলাইসিস অ্যান্ড বায়োমাস কনভার্সন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, চলো দেখো 8 নম্বর প্রশ্ন। দেখো এই প্রশ্নটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট। জুন 2026-এ ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের নতুন চেয়ারম্যান হিসেবে কাকে নিয়োগ করা হয়েছে? ভেরি ভেরি ইম্পর্টেন্ট, মনে রাখবে। অপশন সি কারেক্ট, সাইবাল চট্টোপাধ্যায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, সাইবাল চট্টোপাধ্যায়। চলো দেখো জুন 2026-এ অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দি ক্যাবিনেট, ACC ফুল ফর্মটা মনে রাখবে কিন্তু, কারণ পরে দেখো লাগবে। দেখো অ্যাপয়েন্টমেন্ট কমিটি অফ দি ক্যাবিনেট ডক্টর সাইবাল চট্টোপাধ্যায়কে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন এর নতুন চেয়ারপারসন হিসেবে নিয়োগ করে। একই সঙ্গে প্রফেসর সুব্রত দাস এবং সত্যেন্দ্র দেখো বাহাদুর সিং অ্যান্ড ডক্টর মাধবন মুকুন্দকে পার্ট টাইম মেম্বার হিসেবে নিয়োগ করা হয়েছে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তাহলে সাইবাল চট্টোপাধ্যায় আর হচ্ছে সুব্রত দাস, সত্যেন্দ্র বাহাদুর সিং অ্যান্ড মাধবন মুকুন্দকে পার্ট টাইম মেম্বার হিসেবে কিন্তু নিয়োগ করা হয়েছে। এবং এই সাইবাল চট্টোপাধ্যায় পূর্বে কোথায় ছিল? দেখো IIM যে কলকাতা এর ডিরেক্টর ছিলেন। ঠিক আছে, পরিসংখ্যান দেখো স্ট্যাটিস্টিকের ক্ষেত্রে একজন বিশেষজ্ঞ তিনি ছিলেন। তার নিয়োগ দেশের পরিসংখ্যানগত তথ্য ব্যবস্থাকে আরো শক্তিশালী করার ক্ষেত্রে একটা গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। আর দেখো এই পয়েন্টটা একটু মনে রাখবে যে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন হলো ভারতের প্রধান পরিসংখ্যান সংক্রান্ত একটা পরামর্শদাতা সংস্থা। কত সালে গঠিত ছিল? দেখো 2005 সালে। কোন কমিশনের সুপারিশে? রঙ্গরাজন কমিশন। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এখান থেকে প্রশ্ন পড়ে থাকে এই জায়গাগুলো থেকে। ঠিক আছে, এর প্রধান কাজ কি? সরকারি তথ্যের গুণগত মান বজায় রাখা, পরিসংখ্যানগত মানদণ্ড নির্ধারণ করা এবং বিভিন্ন বিভাগের মধ্যে সমন্বয় সাধন করা। তাহলে ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশনের চেয়ারপারসনকে ডক্টর সাইবাল চট্টোপাধ্যায়। নিয়োগকারী সংস্থা ACC, একটু আগে বললাম তোমাদেরকে। ডিরেক্টর ছিল আগে IIM কলকাতার। ন্যাশনাল স্ট্যাটিস্টিক্যাল কমিশন 2005 সালে প্রতিষ্ঠিত হচ্ছে, এটা মনে রাখবে। আর এর ভিত্তি কি? রঙ্গরাজন কমিশন, যেটা 2000 সালে গঠিত হয়েছিল। ঠিক আছে, নোডাল এজেন্সিটা মনে রাখবে, এটা একটা নোডাল অ্যাডভাইজারি বডি আর কি, পরামর্শদাতা আর কি। এক্স অফিসিও মেম্বার দেখো সিও, নীতি আয়োগের এক্স সিও আর কি। নীতি আয়োগের সিও এর নামটা তোমরা কমেন্ট করে আমাকে জানিও। ঠিক আছে, মূল উদ্দেশ্য কি? দেখো ডাটার কোয়ালিটি, স্ট্যাটিস্টিক্যাল স্ট্যান্ডার্ড ও কোঅর্ডিনেশনকে নিশ্চিত করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে দেখো আজকের আমাদের এই পর্যন্ত ছিল ক্লাস। তোমাদের ক্লাস কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও। আর আমি তোমাদের জন্য মিসলিনিয়াস আরও ক্লাস রেকর্ডেড করছি, হয়ে গেলে তোমাদেরকে প্রোভাইড করব। আশা করছি আজকালের মধ্যে প্রোভাইড করব। দেখা হবে নেক্সট ক্লাসে। জুড়ে থেকো। এখনও যারা লাইক বা সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে নিও চ্যানেলটাকে।